যখনই উনি বিপদে পড়েন তখনই উনি কিন্তু ফাউল গেমটা খেলেন। কোন আইনে আছে উনি এটা করতে পারেন? আর একজন স্বৈরাচারী মহিলা, তার অ্যাডমিনিস্ট্রেশন এবং তার দল পুরো স্বৈরতন্ত্রী উপায়ে কাজকর্ম করছে। স্যার, আপনাকে মাধ্যমে স্বাগত। নমস্কার। স্যার, আমরা দেখলাম মুখ্যমন্ত্রী অভিযোগ করলেন, একটি ভবানীপুরে একটি প্রচার জনসভা চলাকালীন মুখ্যমন্ত্রী অভিযোগ তুললেন যে বিজেপির মাইকিং এর জন্য ওনার সভা করতে খুব অসুবিধা হচ্ছে। উনি বলছেন, আমি আপনাদের কাছে নমস্কার জানিয়ে আমি বিদায় নিচ্ছি, আমায় ক্ষমা করবেন, যদি পারেন ভোটটা আমায় দেবেন, আমার সিম্বল 2 নম্বর, বাট এর প্রতিবাদে আপনাদের কিন্তু ভোটটা দিতে হবে, আমাকে মিটিং পর্যন্ত করতে দিচ্ছে না বলে উনি সভা থেকে বেরিয়ে গেলেন। এই বিষয়টা নিয়ে কি বলবেন? আমি তোমাদের চ্যানেলে অন্যান্য জায়গায় আগেও বলেছি, আগের ইলেকশনগুলোতেও বলেছি যে উনি খুব অভিনয় করতে ভালোবাসেন, তবে ওনার অভিনয়গুলো সবই তো অত্যন্ত জোলো মেলোড্রামা। সে তোমার খুব সস্তা যাত্রা পার্টির যাত্রার মতো এখন লোকে নেয় না। তোমাকে আমি বলে দিই যে ওই যেটার এটা আমি সমাজ মাধ্যম এবং ডিজিটাল মাধ্যমে দেখেছি। উনি ওখানে যখন বলেন তখন প্রথমে বললেন যে দেখুন কীরকম ভাবে এরা আমাকে ডিস্টার্ব করছে, কিন্তু সেটা বলার পরে ওনার মাইকটা কিন্তু অনই ছিল এবং উনি যে মাইকে বলছেন যখন, তখন কিন্তু ডিস্টারবেন্সের কোনো আওয়াজ আমরা কেউ পাইনি। এবং একটি ডিজিটাল মিডিয়া সঞ্চালক বললেনও যে ওখানে উপস্থিত কোনো একজন রিপোর্টারের কাছ থেকে উনি যেটা জেনেছেন যে তিনি বলেছিলেন দূরে একটা আওয়াজ হচ্ছিল, কিন্তু সেটা তো শহরে কলকাতায় এটা হয়েই থাকে। আর এখন ইলেকশনের প্রচারের সময় পুলিশ যখন পারমিশন দেয়, একটা ডিস্টেন্স রেখেই পারমিশন দেয় যাতে অসুবিধাটা হয় না। কাজেই উনি ইচ্ছে করলে করতে পারতেন, কিন্তু আমার বক্তব্য অন্য জায়গায়, যে এতক্ষণ ধরে তৃণমূলের যে অফিসিয়াল সাইট, সেখানেও ওনার এই বক্তব্যটা আমি দেখেছি, কিন্তু একবারও সামনের যে কতজন শ্রোতা, কতজন লোক সেখানে এসছেন সেটা দেখাচ্ছেন। ফাঁকা মাঠে ওনার অবস্থাটা উনি বুঝে গেছেন এবং যখনই উনি বিপদে পড়েন তখনই উনি কিন্তু ফাউল গেমটা খেলেন। এটা ওনার চারিত্রিক বৈশিষ্ট্য, ওনার রাজনৈতিক বিশেষত্ব। এখানেও কি বললেন মনে রাখবে, উনি কিন্তু মুখ্যমন্ত্রী এবং রাজ্যের পুলিশ মন্ত্রীও বটে, আইন শৃঙ্খলা ওনার দায়িত্বে। উনি কি বললেন, ওনার লোকেদের বলে দিলেন যে ওদের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে মহিলাদের দিয়ে এফআইআর করাবে। মহিলাদের দিয়ে যে শ্লীলতাহানি ইত্যাদি বলে উনি ওনার দলবল চেঁচান, আগের ইলেকশনগুলোতে হয়েছে, সমস্ত মিথ্যাচার, সমস্ত বিরোধীদের ওপরে মিথ্যাচার করা হয়েছে এবং তার মূল হোতা হচ্ছেন উনি। উনি ওপেনলি বললেন মহিলাদের দিয়ে এফআইআর করাবে। এফআইআর করানোটা কিভাবে করাবে? ফলস এফআইআর করা ওনার কি পিতৃ সম্পত্তি? এটা কি রাজনীতি? না রাজনীতির নামে ভণ্ডামো, গুন্ডামো এবং যে চেয়ারে উনি বসে আছেন সেই চেয়ারের চরম অবমাননা এবং চরম একজন অত্যাচারী শাসকের বক্তব্য। কেন? কি অধিকার আছে ওনার? কোন আইনে আছে উনি এটা করতে পারেন? আরেকটা ঘটনা বলি, ওই দিন সকালের কথা, যখন বিজেপির রোড শো হচ্ছে তখন মাইকে দেখা যাচ্ছে, সেটাও কিন্তু আমরা দেখতে পেয়েছি, যে মাইকে তখন প্রচণ্ডভাবে চেঁচামেচি করা হচ্ছে। এই যে মাইকিংটা করা হয়েছে, এর পারমিশন কে দিয়েছিল? যে মাইকিং করা হচ্ছে তৃণমূলের তরফ থেকে, এবং শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা সেখানে, ওখানে ওনার প্রতিপক্ষ, তিনি কিন্তু বারবার বললেন যে দেখো কিরকম করছে, আমাদের কথা বলতে দিচ্ছে না, আমাদের
মানে এই রোড শো বানচাল করার জন্য একজন স্বৈরাচারী মহিলা, তার অ্যাডমিনিস্ট্রেশন এবং তার দল পুরো স্বৈরতন্ত্রী উপায়ে কাজকর্ম করছে। এখানে উনি নির্বাচন কমিশন, যেহেতু সুষ্ঠুভাবে নির্বাচনটা করতে চাইছে, সেই জন্য উনি নির্বাচন কমিশনের ওপরে খর্বহস। এবং ওনার তো একমাত্র মাকসাদ, উনি তো আর উদ্দেশ্য বলেন না, মাকসাদ, যে কিভাবে পশ্চিম বাংলাদেশ তৈরি করে পশ্চিমবঙ্গে অসততা এবং ওই যে শ্লীলতা হানির নামে ফলস চার্জ করা এবং পশ্চিমবঙ্গবাসীর জীবন অতিষ্ঠ করে তোলা, সেটাই হচ্ছে ওনার একমাত্র মকসদ, যাতে আরো বেশি করে উনি, ওনার ভাইপো, ওনার পরিবার, ওনার কাছের যে লোকজন, তাদের সম্পত্তি বাড়তে পারে। তুমি দেখো, এক বছরে 69% বেশি বৃদ্ধি পেয়েছে ওনার যে মন্ত্রী, খুব প্রিয় মন্ত্রী, সিনিয়র মন্ত্রী ওনার দলে, যিনি বলেছিলেন যে ওনাদের মকসদ হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষদের, যারা মানে হতভাগ্য, ইসলাম নিয়ে জন্মায়নি, তাদেরকে ইসলামের দাওয়াত দেওয়া। এবং সেটা উনি সমর্থন করেছেন। কারণ কি, এই তো উনি একদিন আগে বলেছেন মুসলমান যারা আমাদের ভোটার আছেন তাদের উদ্দেশ্যে যে আল্লাহর অভিশাপ নেমে আসবে, আমার তো আসবেই। উনি মানে আল্লাহর সঙ্গে দোস্তি করেন, আল্লাহর সঙ্গে কথাবার্তি বলেন। হ্যাঁ, তো মানে হযরত মুহাম্মদের থেকেও বড় নবী উনি, কিন্তু ওনার বোধহয় জানা নেই যে ইসলাম ধর্মে মহিলা একজনের স্থান কোথায় হয়। তো উনি তো এইসব কিছু মানেন না। যেমন ওনার বড়লোক ভাইপো, আমরা সবাই জানি বড়লোক, ওনার ফ্যামিলির নামে অনেক কিছু আছে, সম্পত্তি টম্পত্তি, কিন্তু আজ পর্যন্ত আমরা জানলাম না যে ওনার ভাইপোর ব্যবসাগুলো কি কি। বুঝতে পারি কি কি ব্যবসা, সে কোন কোন ব্যবসার পশ্চিমবঙ্গে আইকন। তো এই মিথ্যাচারী দুরাচারী মহিলা, একে তো মানে কি বলবো, পশ্চিমবঙ্গের মানুষ আগামী যে দ্বিতীয় চরণের ইলেকশন আছে সেখানে শিক্ষা দিয়ে দেবে। আজকে পশ্চিমবঙ্গের কোনো সভ্য মানুষ, সভ্য নাগরিক এবং ঘুষপেটিয়া নয়, সকল ধর্ম নির্বিশেষে সকলেই হচ্ছে ওনার ওপর ক্ষিপ্ত। ওনার কোথাও কোনো লোক হচ্ছে না ওনার এবার ওনার ভাইপোর মিটিংয়ে, এবং সেই জন্য উনি এইসব করছেন। এখন মহিলাদের দিয়ে ফলস চার্জ করাবেন, কিন্তু মুশকিল হয়ে গেছে, ওনার পুলিশ ওনার কথা শুনছে না। ওনার যে চটি চাটা পুলিশ, তাদের কথা শুনছে না। ওনার ভাইপোর এক মানে জুতো পালিশ করা একজন ওই আইপিএস ডায়মন্ড হারবারে সাসপেনশনে চলে গেছে। আমি অনেক আগে বলেছিলাম যে নির্বাচন কমিশনকে এরকম স্টেপ নিতে হবে, কারণ আইএএস আইপিএস এদের যে সার্ভিস ফাইল, সেটা দিদিমণির বাপ ঠাকুরদা মেনটেন করে না, দিদিমণির ইচ্ছের ওপরে হয় না, সেটা মেনটেন করে হোম পার সেন্টারে, যেটা হোম মিনিস্ট্রিতে আছে। এবং ইলেকশন কমিশনের হাতে যথেষ্ট ক্ষমতা আছে, কোনো হাইকোর্ট, কোনো সুপ্রিম কোর্ট সেটাকে চ্যালেঞ্জ করতে পারে না। 142 যেটা সুপ্রিম কোর্ট অনেক সময়ই অনেক রাজনৈতিক সুবিধা দানের উদ্দেশ্যে অ্যাপ্লাই করেছে, তারও কিন্তু জবাব সংবিধানে আছে রাষ্ট্রপতির হাতে। অ্যাবসলিউট পাওয়ারফুল কিন্তু এখানে কেউ না, যেটা মমতা ব্যানার্জি নিজে মনে করছেন যে উনি অ্যাবসলিউট পাওয়ারফুল। উনি যে মানে একটা আলাদা বাংলা দেশ, মানে বাংলাদেশ বলছি কেন, যে উনি জয় বাংলা বলছেন। আরে জয় বাংলা তো মুজিবুর রহমানের স্লোগান, উনি জয় বাংলা মানে মুজিবুর রহমানকে সমর্থন করে বলছেন। মামাটি মানুষের কথা বলে, যদিও মামাটি মানুষের বিরোধিতা ছাড়া উনি কিছু করেন না, সেটা তো খালেদা জিয়ার স্লোগান। উনি বাংলাদেশের সব কিছুকেই আপনাচ্ছেন। যেমন ইনকিলাব জিন্দাবাদ যে তোমার কমিউনিস্টরা বলে, সেই ইনকিলাব জিন্দাবাদও তো ইসলামী স্লোগান। হ্যাঁ, তো এইগুলো উদ্দেশ্যটা সাবটল ওয়েতে আগে থাকলেও এখন খুব পরিষ্কার হয়ে গেছে। মমতা ব্যানার্জির সবচেয়ে বড় উদ্দেশ্য হচ্ছে যেন তেন প্রকারেণ পুলিশ দিয়ে গুন্ডামি করে
আমার পক্ষে ভোট করাতে হবে। ভোটটাকে চিরকাল উনি 2011-তে জেতার পরে প্রত্যেকটা পশ্চিমবঙ্গের ইলেকশনকে উনি ফার্স করেছেন এবং কত মানুষ মেরেছেন। এখন তো বোঝাই যাচ্ছে যে উনিই মেরেছেন। উনিই বলছেন যে মহিলাদের দিয়ে এফআইআর করাবে। কেন? মহিলারা ওখানে কি করছিল? এবং তার বিরোধিতা যারা করছে, দেখো মাইকে যদি আওয়াজ হয় সেটা তো খোলা মাইকে তো আসবে, সেটা তো যে কেউ শুনতে পাবে। কোনো আওয়াজই তো আমরা পাচ্ছিলাম না। স্যার সেই তৃণমূলের যে অফিসিয়াল যে ওয়েবসাইট, সেখান থেকেই কিন্তু দেখতে পাচ্ছি কোনো মাইকে আওয়াজ হচ্ছে না। আসলে ওনার কোনো লোক নেই, ওনার মেজাজ বিগড়ে গেছে তাই। সেই সঙ্গে সভা ছেড়ে যাওয়ার আগে আরো উনি বলেছেন যে এই অসভ্যতামিটা আমি করতে পারবো না, এটা খুব ইনসাল্টিং। ওনার কোনো মানে সভ্যতা বোধ আছে? যিনি প্রধানমন্ত্রীকে হাতে দড়ি বেঁধে টেনে আনেন, কুৎসিত ভাষায় খিস্তি খেউর করেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে, উনি অসভ্যতা করতে পারবেন না? ওনার অসভ্যতা মানে সভ্য সমাজের ব্যবহার, উনি সেটা জানেন না, উনি তো অসভ্যতাই করে যান। উনি আবার সভ্য হলেন কবে? না হলে কেউ বলতে পারে মহিলাদের নিয়ে এফআইআর করা কি হলো, কেন হলো, মহিলারা কি করে এলো? তার মানে মহিলারা, এবং যে মহিলারা এফআইআর করবেন তাদের ইজ্জত কতটা? ওনারই দল বলের, ওনারই পোষ্য মহিলারা, তাদের ইজ্জত কতটা যে তারা ফলস চার্জ করছে? উনি বলছেন যে মিটিং করতে দেওয়া হচ্ছে না, মানে মিটিং করতে না পারি। আরে উনি যদি ওনার শ্রোতা না পান, তার জন্য উনি শ্রোতা ভাড়া করে আনুন। ভাড়া করারও তো চেষ্টা করেছেন, সেখানেও তো কেউ থাকে না। উনি মুখ্যমন্ত্রী বলছেন যে হাওড়া স্টেশন ইন্টারন্যাশনাল স্টেশন আমি করে দিয়েছিলাম। দেখো, একজন জাল পিএইচডি, উনি তো জাল পিএইচডি, আর ওনার ভাইপো হচ্ছে ওই স্কুল লেভেলের পরে কোনো ডিগ্রি নেই, সবই জাল। তো এরা ইন্টারন্যাশনাল রেলওয়ে স্টেশন কিভাবে হয় সেই বোধটাই তো ওনার নেই। উনি ইন্টারন্যাশনাল স্টেশন কেন করে দিয়েছেন? ভাগ্যিস বলেননি যে নোবেল প্রাইজটা আমিই দিয়েছি, আমি ইনস্টিটিউট করেছি। হাওড়া স্টেশন ইন্টারন্যাশনাল স্টেশন হলো কবে এবং কেন হলো? আর উনি সবই নিজে নিজে করেন। উনি রেলমন্ত্রী থাকার সময় কি করেছেন? ফালতু কথা বলবেন না, মিথ্যে কথা বলবেন না, উনি মিথ্যাবাদী। রেলমন্ত্রীর হাতেই সবকিছু থাকে না। রেলমন্ত্রী একটা প্রপোজাল দেয় এবং সেই প্রপোজালটা কিভাবে ফরওয়ার্ড করে রেল মন্ত্রকে, রেলওয়ে বোর্ডের পরে আলটিমেটলি বাজেটে কি করে আসে, তখন আলাদা আলাদা রেল বাজেট হতো এবং জেনারেল বাজেট হতো। এগুলো আমরা জানি। উনি ভাবেন ওনার মতো অসৎ, অর্ধশিক্ষিত বা অল্প শিক্ষিত মানুষ, যিনি বলেন যে আমি 200 আইআইটি করে দিয়েছি পশ্চিমবঙ্গে, যেখানে সারা দেশে আইআইটির সংখ্যা 23, এই মিথ্যাচারী মহিলা যা খুশি তাই বলবেন। তিনি হাওড়া স্টেশনকে ভাগ্যিস বলেছেন যে ইন্টারন্যাশনাল করে দিচ্ছে। আসলে উনি হয়তো ভেবেছেন যে এটা তো আলটিমেটলি আমি একটা মানে ইসলামিক একটা রাষ্ট্র তৈরি করে আমি প্রধানমন্ত্রী হচ্ছি, ওটা ইন্টারন্যাশনাল স্টেশন হয়ে যাচ্ছে, ওটা মনের মধ্যে ছিল, আগে বেরিয়ে। সেই সঙ্গে বলছেন যে বেলুড় দক্ষিণেশ্বর আমি করেছি। হ্যাঁ, উনি তো বলতেই পারেন বেলুড় দক্ষিণেশ্বর করেছেন। উনি রামকৃষ্ণদেবকে ট্রেনিং দিয়েছিলেন। উনি তো পাবলিকলি বলেছিলেন যে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় নাকি ওনার কাছে গান শুনতে চাইতো। হ্যাঁ, এইসব বলেন। তারপরে আরো বলেছিলেন যে রবীন্দ্রনাথ যখন অনেক আগেই মানে পরলোকগত হয়েছেন, সেই রবীন্দ্রনাথ নাকি বেলেঘাটায় গান্ধীজি অনশন ভাঙানোর জন্য ওপর থেকে নেমে এসে ওটা করেছিলেন এবং উনি তখন হাততালি দিচ্ছিলেন। তবে আমরা কিন্তু জানি, সেই ছবিও কিন্তু আছে, যে জয়প্রকাশ নারায়ণের গাড়ির বনেটের ওপর কোন মহিলা নাচানাচি করছিল। गरीबी मिटेगी, समृद्धि बढ़ेगी। यही संकल्प है प्रधानमंत्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री मोहन यादव का। गरीब कल्याण मिशन से मध्य प्रदेश ने उठाया है ऐतिहासिक कदम। संबल 2.0 के तहत 1.75 करोड़ श्रमिकों का पंजीयन और गिग वर्कर्स भी अब लाभान्वित। हजारों श्रमिक परिवारों को 224 करोड़ का भुगतान। 39 लाख लोगों को मिला भू अधिकार पत्र, देश में प्रथम स्थान। 8 लाख छोटे व्यापारियों को मिला ऋण सहयोग। 56 लाख पेंशनधारियों को हर माह 4,000 करोड़ से अधिक राशि।
और 45 लाख परिवारों को मिला पक्का घर। अब हर नागरिक की सुविधा के लिए शुरू होगी मुख्यमंत्री सुगम परिवहन सेवा। प्रधानमंत्री मोदी जी और मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में मध्य प्रदेश तेजी से बढ़ रहा है गरीबी मुक्त और आत्मनिर्भर भविष्य की ओर।